আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য যারা ফেসবুকে রাজশাহী কলেজ লাইভ ক্লাস দেখছেন সকলকে স্বাগতম। এই মহামারী করোনা ভাইরাসের মধ্যে দীর্ঘদিন শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ রয়েছে। রাজশাহী কলেজ অনলাইনে পাঠদান চালু রেখেছে, তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সহকারী অধ্যাপক দর্শন বিভাগ রাজশাহী কলেজ রাজশাহী আজকে উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণী ক্লাস, যদিও এখানে একাদশ লেখা আছে, আসলে দ্বাদশ শ্রেণীর ক্লাস। আমরা দ্বাদশ শ্রেণীর আলোচনা করব তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, কিন্তু বলে নেই আজকের ক্লাসটি দ্বাদশ শ্রেণীর জন্য, কিন্তু ক্লাস হবে যুক্তিবিদ্যা প্রথম পত্র যুক্তির উপাদান। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কেন ক্লাসটি নিচ্ছি। তোমরা জানো যে তোমাদের অ্যাসাইনমেন্টের ধারাবাহিকতায় আমরা ইতিপূর্বেও কয়েকটি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসটি, যেন তোমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টের প্রস্তুতি নিতে পারো। আমরা প্রথম অ্যাসাইনমেন্টের জন্য যেটুকুন দরকার সেইটুকুন আমরা গত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। প্রথম পত্রের প্রথম অ্যাসাইনমেন্ট, আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় থেকে যুক্তির উপাদান এই চ্যাপ্টারটি আমরা আলোচনা করছি। অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ধারণা তোমাদের ভেতরে ইতিপূর্বে হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই অ্যাসাইনমেন্ট কিভাবে করতে হবে এ বিষয়ে তোমরা অনেক ধারণা পেয়েছো এবং তোমরা অ্যাসাইনমেন্ট শুরুও করে দিয়েছো। অ্যাসাইনমেন্ট এটি ভয়ের কিছু নেই, এটি এক ধরনের বাড়ির কাজ দেওয়া, তোমাকে নির্ধারিত একটি টপিক বলে দেওয়া, তার উপরে কতগুলি নির্দেশনা দেওয়া থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী তুমি সুন্দর করে সেই বিষয়টিকে আমরা যা চাইব তুমি তুলে ধরবে, তার ভিত্তিতে তোমাকে মূল্যায়ন করা হবে। এভাবেই আমরা প্রথম অ্যাসাইনমেন্টের জন্য আলোচনা করেছিলাম। সেখানে যুক্তিবিদ্যার সংজ্ঞা, যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা, এই বিষয়গুলি আলোচনা হয়েছে। তোমরা এগুলি সুন্দর করে, বাজারে অনেক ভালো ভালো বই আছে, হ্যাঁ, এই বইগুলি থেকে সুন্দর করে তোমরা দেখে, আবারও বলছি বাজারে খুব সুন্দর ভালো ভালো বই আছে, কিন্তু বাজারে যে বইয়ের পাশাপাশি গাইড আছে সেটি কিন্তু ফলো করবে না। তুমি বই দেখে একটি বই, যেমন গোলাম মোস্তফার বই, বিষ্ণুপদর বই, আরও অনেক বই যেগুলি আছে, যে ফৌজিয়া, তারপরে আরও অনেক স্যার ম্যাডামদের লেখা ভালো ভালো বই আছে। তুমি কয়েকটি বই তোমার সামনে নেবে, সেটি সুন্দর করে কয়েকবার পড়বে, পড়ার পরে তুমি তোমার মতো করে ওই বিষয়ের উপরে সুন্দর করে সাবলীল ভাষায় লিখবে। অ্যাসাইনমেন্ট যেভাবে তোমরা একটা প্রবন্ধ লেখো, রচনা লেখো, ঠিক সেইভাবেই তোমরা লিখবে, তবে নির্দেশনা অনুযায়ী লিখবে। যাই হোক, আমরা দ্বাদশ শ্রেণীর জন্য যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে যুক্তির উপাদান এই চ্যাপ্টার থেকে একটু আলোচনা করব, যেন তোমরা এই যুক্তির উপাদানের উপরে যে অ্যাসাইনমেন্টটি আসছে সেই অ্যাসাইনমেন্টটি সুন্দর করে তোমরা তৈরি করতে পারো। তো এই অধ্যায়ে কি আছে আমরা দেখে নিই। যুক্তির উপাদান এই অধ্যায়ের মধ্যে আমাদের আলোচনার বিষয় হলো অনেকগুলি, যেমন পদ ও বাক্য, এরপরে পদ ও শব্দ, যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণী বিভাগ, পদের ব্যক্তার্থ যথার্থ, পদের প্রকারভেদ, মানে পদের প্রকারভেদ, এই পর্যন্ত আমরা আজকে আলোচনা করব। পদ ও বাক্য, পদ ও শব্দ, যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণী বিভাগ, পদের ব্যক্তার্থ যথার্থ আর পদের প্রকারভেদ, এই 5টি অধ্যায়ের পরে আমরা একটু আলোচনা করব, যতটুকুন পারি আর কি, আর বাদ বাকিগুলি
অন্য দিন আলোচনা হবে। তো এই বিষয়বস্তুগুলি এই যুক্তির উপাদানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাক্য, যুক্তিবাক্য এবং অবধারণ ও যুক্তিবাক্য, যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণীবিভাগ, বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর, পদের ব্যাপ্তির নিয়ম, এই বিষয়গুলি রয়েছে। তা আমরা চলে যাই 5টি আলোচনায়। আমরা আজকের যে পার্ট সেটি হলো যে বলছি 5টি আলোচনা করব: পদ ও বাক্য, শব্দের শ্রেণীবিভাগ, পদ ও শব্দ, পদের ব্যক্তার্থ জ্ঞাতার্থ, পদের প্রকারভেদ। দেখি কতটুকুন আলোচনা করতে আমরা পারি। তোমরা যে যেখানে বসে ক্লাসটি দেখছো মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে, আর যে বিষয়গুলি তোমাদের দরকার সেগুলি নোট করবে। ক্লাসটি লাইভ দেখতে পাচ্ছ, পরবর্তীতে আবারও রাজশাহী কলেজ ফেসবুক পেজে গেলে আবারও দেখতে পারবে, এবং তোমার যে সমস্যাগুলি তুমি আইডেন্টিফাই করবে সেগুলি নোট ডাউন করবে, এবং প্রয়োজন বোধে আমাদের সাথে যোগাযোগ করবে। ডক্টর আলী হাসান স্যার আছেন, আমি আছি, আমাদের মোবাইল নাম্বার ইতিপূর্বে তোমাদের কাছে দেওয়া আছে। যে কোনো সমস্যায়, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত হোক আর যে কোনো বিষয় হোক, তোমরা আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে, মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। আমরা ইনশাল্লাহ সাধ্যমতো চেষ্টা করব তোমাদের সমাধান করে দেওয়ার। তাই কোনো কিছু নিয়ে কোনো দ্বিধা, কোনো ভয় করবে না। তবে মূল কথা হলো তোমাকে পড়তে হবে। যেমন বলছি, সুস্থ থাকতে, বেঁচে থাকতে, আগামীর পৃথিবীতে মাস্ক মাস্ক মাস্ক, তেমনই বলছি একজন শিক্ষার্থীর জন্য আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এর বাইরে কিছু নয়। কারণ দীর্ঘদিন তোমরা পড়াশোনার বাইরে আসো, কিন্তু আমরা যখন আবারও ক্লাসে ফিরবো তখন কিন্তু অনেক চাপ পড়ে যাবে। তাই এখন তোমরা বাড়িতে বসে অধ্যয়ন করে নিজেকে যতটা তৈরি করতে পারবে, এটি তোমার ভবিষ্যতের জন্য কাজে দেবে। তাই এই যে অবারিত সময় তুমি পাচ্ছ, জানি এটি খুবই কঠিন। বাড়িতে বসে থাকা, শুধু পড়ালেখা করা, এটি খুবই কঠিন কাজ। তাই তোমরা যে যে ধর্মেরই হও, তোমরা সেই প্রার্থনাগুলি করো তোমার সৃষ্টিকর্তার কাছে, যেন অতি শীঘ্রই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। এবং তুমি পড়াশোনা নিয়মিত করো, স্বাস্থ্যবিধি মেনে চলো, পরিবারের সাথে ভালোভাবে মেশো, বাবা মাকে সহযোগিতা করো, দেখবে ভালো লাগবে। যাই হোক, আমরা এখান থেকে কতগুলি শিখন ফল আমরা দেখতে পাচ্ছি। ওই একই জিনিস, যে পদের ব্যক্তার্থ যথার্থ ধারণা লাভ করতে পারবে, পদের ব্যক্তার্থের মধ্যে সম্পর্ক বর্ণনা করতে পারবে, পদের প্রকারভেদ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে, যুক্তিবিদ্যায় পদের শ্রেণীবিভাগ আর যুক্তির উপাদান সমূহ বর্ণনা করতে পারে, পদের অর্থ ব্যাখ্যা করতে পারবে, ইত্যাদি বিষয়গুলি আর কি আমরা আজকে শিখব। তো অনেক বড় আলোচনা, আমরা যত সংক্ষিপ্তভাবে আলোচনা করতে পারি। আমরা আসলে পদ এই বিষয়টি একাধিক ক্লাসে তোমাদের আলোচনা করা হয়েছে, এটি ক্লাসেও আলোচনা করেছি, আবার অনলাইনেও আলোচনা করেছি, আবারও আলোচনা করছি। পদ কি? পদের ইংরেজি শব্দ হলো টার্ম। টার্ম শব্দটি এসেছে টার্মিনাস থেকে, অর্থাৎ একটি যুক্তিবাক্যের উভয় প্রান্তে যে সকল শব্দ সমষ্টিগুলি বসে, ওই শব্দ সমষ্টিগুলিকেই পদ বলা হয়। আবারও মন দিয়ে শোনো, একটি যুক্তিবাক্যে। এখন কথা হলো যে একটি যুক্তিবাক্য, যে তোমরা এই ধরো, যদি আমি এখানে একটা যুক্তিবাক্য লিখি, হ্যাঁ, কলমটি দেখি, আমি একটি যুক্তিবাক্য লিখলাম, হ্যাঁ, যেমন আমি যদি লিখি রহিম হয় ছাত্র, করিম হয় কৃষক, মধু নয় টক। এই যে এই শব্দগুলি আমরা লিখলাম। তো আমরা এই যে শব্দগুলি লিখছি, তাহলে এইখানে এই শব্দগুলিতে উভয় প্রান্ত, এই যে প্রান্ত আছে, প্রান্ত বা সীমা আমরা বলেছিলাম, উভয় প্রান্তে যে শব্দগুলি বসে, এই শব্দগুলিকে যুক্তিবিদ্যায় পদ বলে। এগুলা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা উদাহরণ দিয়ে এগুলো বলবে। আমি আবারও তোমাদেরকে বলছি যে যুক্তিবাক্যে পদ হলো কি? পদ হলো ওই সকল শব্দ সমষ্টি যে শব্দ সমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, ওই সকল শব্দ সমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। এই তো পদের ধারণা। পদ সম্পর্কে যুক্তিবিদ ল্যাটা এবং ম্যাকবেথ বলেছেন, একটি পদ একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়, যুক্তিবাক্যে যার সম্পর্কে মানে বলা হয় এবং যা কিছু বলা হয় তাই হলো এই পদ হিসেবে ব্যবহৃত হয়। ল্যাটা এবং ম্যাকবেথ কি বলেছেন? বলেছেন যে যুক্তিবাক্যের উদ্দেশ্য, পদ হলো কি? যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়। যুক্তিবাক্যে
যার সম্পর্কে বলা হয় এবং যা কিছু বলা হয় তার সবই হলো পদ। অর্থাৎ যা সম্পর্কে বলা হয় সেটি হলো উদ্দেশ্য, আর যা কিছু বলা হয় সেটি হলো বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয়টি হলো পদ। এবং যুক্তিবিদ শাস্ত্রী কি বললেন? বলেন একটু যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয় হিসেবে যা কিছু চিন্তা করা যায় তাকেই পদ বলে সংজ্ঞায়িত করা যায়। এই তো যুক্তিবাক্যে আমরা পদ জানলাম। এবার পদ হলো ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে। তো ব্যাপক অর্থে পদ এবং সংকীর্ণ অর্থে পদ। তো ব্যাপক অর্থে আমরা এই এবং সংকীর্ণ অর্থে, ব্যাপক অর্থে তখন আমরা বলছি যে এখানে আমরা যে আলোচনা করলাম যে এই পদ হলো ব্যাপক অর্থে এবং সংকীর্ণ অর্থে। যখন ব্যাপকভাবে আমরা চিন্তা করি আর সংকীর্ণভাবে চিন্তা করি, অর্থাৎ আমরা যে সকল মানে ব্যাপক অর্থে বলতে যে সকল শব্দ সমষ্টি যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে, এইগুলিকে পদ বলা হয়। এটি হলো ব্যাপক অর্থে। আর সংকীর্ণ অর্থে হলো যে সকল শব্দ সমষ্টি যুক্তিবিদ্যায় উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে বা হতে পারে, মানে যে সকল শব্দগুলি হয় এইগুলি। ব্যাপক অর্থে হলো যে সকল শব্দ সমষ্টি যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে বা হওয়ার যোগ্যতা রাখে, ওই সকল শব্দকে হয়েছে তা নয়, হতে পারে সেগুলি। আর সংকীর্ণ অর্থে বলতে যেগুলি কেবলমাত্র যুক্তিবিদ্যায় উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে সেইগুলিকে বলা হয় পদ। এটি হলো সংকীর্ণ অর্থে। তাই আমরা ব্যাপক অর্থে গ্রহণ করব। পদ এবং পদ, বাক্য এবং যুক্তিবাক্য আমরা দেখতে পাচ্ছি। সেখানে পদ কি আমরা বললাম যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হয় সেগুলি পদ। যেমন দেখো এখানে খেয়াল করো, রহিম, প্লেটো, গোলাপ, ছাত্র, দার্শনিক, সুগন্ধি, এই সবগুলি কিন্তু কি পদ। যেমন রহিম হয় ছাত্র, প্লেটো হন দার্শনিক, গোলাপ হয় সুগন্ধি। এই যে এই বিষয়গুলি এই সবগুলি কিন্তু রহিম, প্লেটো, গোলাপ এগুলি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর পাশাপাশি ছাত্র, দার্শনিক, সুগন্ধি এগুলি বিধেয় হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাই এই সব শব্দ সমষ্টিকে বলা হয় কি পদ। দেখো খেয়াল করো যে আমরা বাক্য বলি, বাক্য কিন্তু আমরা অর্থগত দিক থেকে ব্যাকরণে পড়েছি বা ইংরেজি গ্রামারে পড়েছি সেন্টেন্স 5 প্রকার। হ্যাঁ, এই 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ এই 5 প্রকারের সেন্টেন্স আমরা পড়েছি অর্থগত দিক থেকে। যুক্তিবিদ্যায়ও এই সেন্টেন্সগুলি 5 প্রকারের সেন্টেন্স আলোচনা করা হয়। অর্থাৎ বাক্য অর্থগত দিক থেকে 5 প্রকার। এই 5 প্রকারের শব্দগুলি সবগুলি কিন্তু কি নয়, যুক্তিবাক্য নয়। যেমন আমরা যখন বলছি দয়া করে আমায় একটি কলম দাও, বলছি বাহ নারিকেলের নাড়ু খেতে খুব সুস্বাদু, রহিম হয় ছাত্র, মধু হয় মিষ্টি, মানুষ হয় মরণশীল। এখন খেয়াল করো, আমরা যখন বলি তোমার নাম কি, এটি প্রশ্নবোধক, এখানে কোনো উদ্দেশ্য বিধেয় নেই। দয়া করে আমায় একটি কলম দাও, এখানে কোনো উদ্দেশ্য বিধেয় নেই। আবার বাহ নারিকেলের নাড়ু খেতে খুব সুস্বাদু, এখানেও কোনো উদ্দেশ্য বিধেয় নেই। কাজেই আমরা দেখতে পাচ্ছি প্রশ্নমূলক এবং অনুরোধমূলক, অনুরোধ সূচক, বিস্ময় সূচক, মানে প্রশ্ন সূচক, আদেশ, অনুরোধ, উপদেশ সূচক এবং বিস্ময় সূচক এই বাক্যগুলি যুক্তিবাক্য হিসাবে ব্যবহৃত হতে পারে না, কেননা এখানে উদ্দেশ্য এবং বিধেয় নেই। কিন্তু আমরা পরের বাক্যগুলিকে দেখতে পাচ্ছি রহিম হয় ছাত্র, মধু হয় মিষ্টি, মানুষ হয় মরণশীল, এখানে উদ্দেশ্য এবং বিধেয় আছে এবং উদ্দেশ্য বিধেয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য একটি সংযোজক রয়েছে। কাজেই বিবৃতিমূলক বাক্যে একটি উদ্দেশ্য থাকে, একটি বিধেয় থাকে এবং একটি সংযোজক থাকে। এই বিবৃতিমূলক বাক্যই হলো কেবলমাত্র যুক্তিবাক্য। আমরা জানলাম পদ কি, বাক্য কি এবং বাক্য এবং যুক্তি। হয়তো বাক্য কি, কতগুলি শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে, কিন্তু সকল বাক্যই যুক্তিবাক্য নয়। ওই সকল বাক্যগুলি যুক্তিবাক্য যে সকল যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় থাকে, বিধেয় উদ্দেশ্য সম্বন্ধে একটি তথ্য প্রদান করে, ওই তথ্যটি সত্য বা মিথ্যা হতে পারে, এমন একটি উক্তিই হলো যুক্তিবাক্য। কেবলমাত্র বর্ণনামূলক বাক্যেই একটি উদ্দেশ্য বিধেয় থাকে, কাজেই বর্ণনামূলক বাক্যই হলো যুক্তিবাক্য, অন্য বাক্যগুলি যুক্তিবাক্য নয়। এবার আমরা যুক্তিবিদ্যায় যেভাবে পদ বাক্য জানলাম, আমরা পদটা জানলাম যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, ওই শব্দগুলিকে পদ বলে। আসলে কোন শব্দ,
এই জন্য যুক্তিবাক্যের শব্দের শ্রেণীবিভাগ করা হয়েছে। যুক্তিবিদ্যায় শব্দকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। একটি হলো পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দ কোনগুলি? যে শব্দগুলি সরাসরি যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসাবে ব্যবহৃত হয় বা হওয়ার যোগ্যতা রাখে তাকে পদযোগ্য শব্দ বলে। যেমন রহিম, করিম, জামাল, গোলাপ, সুগন্ধি, দার্শনিক ইত্যাদি শব্দগুলি পদযোগ্য শব্দ, অর্থাৎ যেগুলি কোনো নামকে বা কোনো গুণকে সরাসরিভাবে কোনো নামকে বা গুণকে নির্দেশ করতে পারে, অর্থাৎ কোনো বিশেষ্য বা কোনো বিশেষণ, সেগুলি হলো পদ। আর যে শব্দগুলি সর্বনাম, অর্থাৎ যেগুলি পদ নয়, সরাসরি কোনো নাউন নয় বা সরাসরি কোনো গুণকে নির্দেশ করতে পারে না, কিন্তু কোনো গুণের সাথে সম্পৃক্ত যোগ হয়ে সেই গুণকে আরও ভালোভাবে প্রকাশ করতে পারে, সেইগুলি হলো সহপদযোগ্য শব্দ। অর্থাৎ যে শব্দগুলি নিজে নিজে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য শব্দের সাহায্যে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলি হলো সহপদযোগ্য শব্দ। খেয়াল করো, খুব বা নয়, খুব, কিছু, এই শব্দগুলি কিন্তু সরাসরি যুক্তিবাক্য উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না। তারপরে ভালো, এই শব্দগুলি, যেমন আমরা যখন বলি রহিম হয় ছাত্র, কিন্তু আমরা যদি বলি রহিম হয় ভালো ছাত্র, তাহলে দেখো ভালো শব্দটি ছাত্রের সাথে যোগ হয়েছে। রহিম হয় কি ছাত্র? ভালো ছাত্র। এই যে আমরা এখানে রহিম হয় ছাত্র লিখেছিলাম, এখানে রহিম হয় ছাত্র লিখেছিলাম, এখানে আমরা যদি রহিম হয় ছাত্রের সাথে আমরা যোগ করে দিলাম রহিম হয় ভালো ছাত্র, রহিম হয় ভালো ছাত্র। আমরা এটাকে আরও দিতে পারি, এই যে ভালো শব্দটি, আবার আমরা দিতে পারি রহিম হয় খুব ভালো ছাত্র। এই যে আমরা দেখলাম ভালো, খুব, এই শব্দগুলি সরাসরি যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, কিন্তু অন্য পদের সহায়তায় হয়। এইগুলি হলো কি? এই জন্য এই শব্দগুলি বলা হয় সহপদযোগ্য শব্দ। এবার আমরা দেখতে পাচ্ছি পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ। এমন কিছু শব্দ আছে যেগুলি কখনোই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেগুলিকে বলা হয় পদ অযোগ্য শব্দ। যেগুলি কখনোই যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, যেমন কোনগুলি? যেগুলি আমার হলো যে বিস্ময়সূচক বা যে, যেমন ধরো বাহ, অনুভূতি প্রকাশ করে, যেগুলি বিস্ময়সূচক, এগুলি যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসাবে কখনো ব্যবহৃত হতে পারে না। অর্থাৎ মূল কথা হলো অর্থহীন কোনো শব্দ যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসাবে ব্যবহৃত হতে পারে না। তেমনি বিস্ময়সূচক কিছু শব্দ সরাসরি যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসাবে ব্যবহৃত হতে কখনোই পারে না, সেগুলি পদ নিরপেক্ষ শব্দ। যাই হোক, আমরা কি জানলাম? আমরা জানলাম পদযোগ্য শব্দ কি, সহপদযোগ্য শব্দ কি, পদ নিরপেক্ষ শব্দ কি। এগুলি তোমাদের পড়া আছে, শুধু একটু মনে করে দেওয়া। এবার পদ ও শব্দে আমরা নিশ্চয়ই পদ এবং শব্দ, এখানে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য আমরা পেলাম। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য কি? একটি শব্দ একাধিক বর্ণ যোগে গঠিত হয়, কিন্তু পদ হতে হলে তাকে যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত হতে হবে। খেয়াল করো যে পদও কিন্তু শব্দ দ্বারা গঠিত, মানে এক বা একাধিক শব্দ দ্বারা গঠিত, আবার শব্দ হলো এক বা একাধিক বর্ণ দ্বারা গঠিত, কিন্তু সকল শব্দই পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না। সকল শব্দই পদ, কিন্তু সকল পদই শব্দ নয়। আবার একটি যুক্তিবাক্য মাত্র 2টি পদ থাকে, কিন্তু একটি বাক্যে শব্দের সংখ্যা 2 বা ততোধিক হতে পারে। যুক্তিবিদ্যায় শব্দ 3 প্রকার, এর মধ্যে কেবলমাত্র পদযোগ্য শব্দই হলো সব পদ, আর সহপদযোগ্য শব্দ এবং পদ নিরপেক্ষ শব্দগুলি পদ নয়। এরপরে একটি শব্দের একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু যুক্তিবাক্যে একটি পদের একটি মাত্রই অর্থ থাকে। তারপরে অনেক সময় শব্দ অর্থহীন হতে পারে, কিন্তু যুক্তিবিদ্যায় কোনো পদ কখনো অর্থহীন হতে পারে না। একটি শব্দতে আমাদের মনের চিন্তা, অনুভূতি, কল্পনা, ইচ্ছা ইত্যাদি প্রকাশ পায়, কিন্তু পদ দ্বারা কেবলমাত্র আমাদের চিন্তা প্রকাশ পায়, অনুভূতি নয়। পদের ব্যক্তার্থ এবং যথার্থ। আমরা পদের ব্যক্তার্থ এবং যথার্থ সম্পর্কে জানবো। পদের ব্যক্তার্থ, ডিনোটেশন অফ টার্ম। পদের ব্যক্তার্থ কি? আমরা এতক্ষণ পর্যন্ত পদের আলোচনা জানলাম। আমরা কি কি জানলাম? আমরা আবারও একটু রিভিউ করি। আমরা জানলাম পদ কি, এরপরে জানলাম সংকীর্ণ অর্থে পদ কি, ব্যাপক অর্থে পদ কি, এরপরে আমরা জানলাম পদের অর্থ, তারপরে আমরা জানলাম
যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণীবিভাগ। তার আগে আমরা জেনেছি যুক্তিবাক্য এবং সরাসরি যে শব্দগুলি যুক্তিবাক্যে উদ্দেশ্যবিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেগুলি কেবলমাত্র পদ। তারপরে আমরা পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ এগুলি জানলাম। পদ এবং শব্দের মধ্যে পার্থক্য জানলাম। এবার আমরা একটি পদের দুইটি অংশ, একটি পদের দুইটি দিক থাকে। একটি হলো ওই পদের সংখ্যার দিক, আরেকটি হলো ওই পদের গুণের দিক। সংখ্যার দিককে বলা হয় পদের ব্যক্তার্থ, আর গুণের দিককে বলা হয় পদের জাত্যার্থ। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পদের আলোচনায় মনে রাখবে, পদের আলোচনায় পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আমরা জানি এই গতানুগতিক যুক্তিবিদ্যার মূল কাজই হলো বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা। যুক্তিবিদ্যার কাজ কি? যুক্তিবিদ্যার কাজ হলো বৈধ যুক্তির স্বরূপ নির্ণয় করা। তা করতে গিয়ে অবশ্যই যুক্তির উপাদান হলো পদ, আর পদ দ্বারা গঠিত হয় যুক্তি বাক্য। আর এই যুক্তি বাক্যে যে পদ থাকে সেই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থের উপর নির্ভর করে ওই যুক্তি বাক্যের মানে মানে বৈধ হওয়া বা অবৈধ হওয়া। আর তার উপর নির্ভর মানে সত্য হওয়া বা মিথ্যা হওয়া, তার উপর নির্ভর করে ওই যুক্তির বৈধ হওয়া বা অবৈধ হওয়া। কাজেই পদের ব্যক্তার্থ এবং জাত্যার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা বিষয়। এটি তোমাদের একাধিকবার ক্লাসে আমরা আলোচনা করেছি, আবারও করছি, একটু মন দিয়ে শোনো। পদের ব্যক্তার্থ আমি শুরুতেই বলেছি, পদের ব্যক্তার্থ হলো পদের সংখ্যার দিক। সংখ্যার দিক অর্থাৎ একটি পদের ব্যক্তার্থ হলো ওই পদ একই অর্থে যে সমস্ত বস্তু বা বস্তুর উপর আরোপিত হয় ওই সমস্ত বস্তু বা বস্তুর সংখ্যাকে ওই পদের ব্যক্তার্থ বলে। হ্যাঁ, ওই সমস্ত বস্তু বা ওই বস্তুগুলিকে ওই পদের ব্যক্তার্থ বলে। যুক্তিবিদগণ পদের ব্যক্তার্থের সংজ্ঞা দিতে গিয়ে একই কথা বলেছেন যে কোনো পদ একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর আরোপিত হয় ওই সকল বস্তু বা বস্তুর সমষ্টি হলো বা সংখ্যাই হলো ওই পদের ব্যক্তার্থ। যেমন মানুষ পদটির ব্যক্তার্থ হলো সকল মানুষ, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত মানুষকে এখানে আরোপ করা হয় এবং আরোপ করে বলা হয় যে মানুষ মানে সকল মানুষ। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ কি? সকল মানুষ, অর্থাৎ সকল মানুষ বা সব মানুষ। সকল মানুষ বলতে অতীতকালে পৃথিবীর জন্মলগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ বেঁচে মানে মারা গেছে তারা, যারা জীবিত আছে তারা, এবং যারা ভবিষ্যতে আসবে তারা, অর্থাৎ অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত মানুষ সম্পর্কে বলা হবে সকল মানুষ। তেমনি ছাত্র পদের ব্যক্তার্থ হবে সকল ছাত্র, গোলাপ পদের ব্যক্তার্থ হবে সকল গোলাপ, কবি পদের ব্যক্তার্থ হবে সকল কবি, দার্শনিক পদের ব্যক্তার্থ সকল দার্শনিক। অর্থাৎ ওই শ্রেণীর সমস্ত ব্যক্তি বা বস্তুকে একসাথে মানে তার স্বীকৃতি বা অস্বীকৃতি হলো পদের ব্যক্তার্থের দিক, অর্থাৎ আরোপের দিক। যে সকল ব্যক্তি বস্তুর উপরে আরোপিত হয় ওই সকল ব্যক্তি বা বস্তুর সামগ্রিক সংখ্যাই হলো ওই পদের ব্যক্তার্থ। কাজেই মানুষ পদের ব্যক্তার্থ যেমন সকল মানুষ, তেমন সাদা পদের ব্যক্তার্থ সকল সাদা জিনিস বা সকল সাদা বস্তু। যুক্তিবিদ পি.কে. রায় বলেন একটি পদের ব্যক্তার্থ গঠিত হয় ওই সমস্ত ব্যক্তি বা বস্তু দ্বারা যাদের উপর একই অর্থে পদটি প্রযোজ্য। পদের জাত্যার্থ, কনোটেশন অফ টার্ম আমরা শুরুতেই বলেছি। পদের ব্যক্তার্থ পদের সংখ্যার দিক, জাত্যার্থ পদের গুণের দিক। অর্থাৎ একটি পদের জাত্যার্থ হলো একটি পদ যে সমস্ত মানে গুণ বা গুণাবলীকে উল্লেখ করে ওই সমস্ত গুণ বা গুণাবলী হলো ওই পদের জাত্যার্থ। অর্থাৎ একটি পদ যে সকল গুণ বা গুণাবলীকে নির্দেশ করে ওই সকল গুণ বা গুণাবলী সমষ্টিকে ওই পদের জাত্যার্থ বলে। তবে এখানে একটি কথা আছে, গুণ বললেই নয়, শুধু গুণ বললেই হবে না। পদের জাত্যার্থ হলো সাধারণ ও আবশ্যকীয় গুণ হতে হবে। একটি পদ অনেক গুণ বলতে পারে, অনেক গুণ প্রকাশ করতে পারে। যেমন মানুষ হাসতে পারে, কান্না করতে পারে, গান গাইতে পারে, ক্ষুধা লাগে, তৃষ্ণা লাগে, জন্ম আছে, মৃত্যু আছে, হ্যাঁ, তারপরে বুদ্ধি আছে, চেতনা আছে, অনুভূতি আছে। এই যে এত গুণ মানুষ পদের ভিতরে রয়েছে, কিন্তু এই সবগুলোই কিন্তু পদের জাত্যার্থ নয়। পদের জাত্যার্থ হতে হলে সাধারণ এবং আবশ্যকীয় গুণ হতে হবে। অর্থাৎ সাধারণ মানে ওই শ্রেণীর সকল পদের মধ্যে যার উপস্থিতি বিদ্যমান সেটি হলো সাধারণ, আর আবশ্যকীয় হলো যা ছাড়া
তাকে কল্পনা করা যায় না। তো সাধারণটি কি? সাধারণ গুণ হলো যে মানুষ পদের দুইটি গুণ রয়েছে। সাধারণ আবশ্যক গুণ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। সাধারণ গুণ হলো যে জীববৃত্তি, এটি জীবন আছে। মানুষ পদটি মানে সাধারণ, এমন কোনো প্রাণী নেই যাদের জীবন নেই। ঠিক তারই ধারাবাহিকতায় এমন কোনো মানুষ নেই যার জীবন নেই। তাহলে মানুষ পদের সাধারণ যে গুণটি সেটি হলো জীববৃত্তি বা জীববৃত্তি। আর আবশ্যকীয় গুণ হলো যেটি ছাড়া মানুষ কল্পনা করা যায় না, অর্থাৎ যে গুণটি অন্য প্রাণী থেকে, অন্য জীব থেকে মানুষকে আলাদা করেছে, সেই গুণটি হলো মানুষ পদের আবশ্যকীয় গুণ, যেটি ছাড়া মানুষ পদটি কল্পনা করা যায় না, সেই পদটিকে বলা হয় আবশ্যকীয় গুণ। মানুষ পদের আবশ্যকীয় গুণ হলো তার বুদ্ধিবৃত্তি। কাজেই মানুষ পদের সাধারণ গুণ হলো জীববৃত্তি এবং আবশ্যকীয় গুণ হলো বুদ্ধিবৃত্তি। কাজেই মানুষ পদের যাত্রার্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। বুঝাতে পেরেছি তো? অর্থাৎ যে সাধারণ ও আবশ্যকীয় গুণ ছাড়া কোনো পদের অস্তিত্ব কল্পনা করা যায় না, ওই সাধারণ এবং আবশ্যকীয় গুণই হলো ওই পদের যাত্রার্থ। অর্থাৎ একটি পদ যে সাধারণ ও আবশ্যকীয় গুণকে নির্দেশ করে, ওই সাধারণ ও আবশ্যকীয় গুণই হলো ওই পদের যাত্রার্থ। যেমন সাদা, সকল সাদা বস্তু, কিন্তু এর সাধারণ গুণ হলো এবং আবশ্যকীয় গুণ হলো, সাধারণ গুণ হলো সাদা আর আবশ্যকীয় গুণ হলো সাদাত্ব। অর্থাৎ সাদা পদটির যাত্রার্থ হলো সাদাত্ব। তেমন ছাত্র পদটির ব্যক্তার্থ হলো সকল ছাত্র, কিন্তু তার যাত্রার্থ হলো সাধারণ গুণ, অর্থাৎ ছাত্র হতে হবে। আর ছাত্রত্ব, অর্থাৎ ছাত্রত্ব মানে তার ভেতরে, সে ছাত্রত্ব বলতে আমরা বুঝতে পারছি এক চিন্তার অনুভূতি, অর্থাৎ যার ভেতরে শিক্ষা আছে, মেধা আছে, পড়াশোনা আছে, সে হলো ছাত্রত্ব। কাজেই আমরা দেখতে পাচ্ছি কি যে সাধারণ এবং আবশ্যকীয় গুণকেই বলা হয় ওই পদের যাত্রার্থ। তাহলে আমরা কি বুঝতে দেখলাম? আমরা পেলাম যে ব্যক্তার্থ কি, যাত্রার্থ কি। এই যাত্রার্থ সম্পর্কে পি.কে. রায় বলেছেন, একটি পদের যাত্রার্থ গঠিত হয় ওই গুণ বা ওই সমস্ত গুণের সমষ্টি দ্বারা যা পদটি দ্বারা নির্দেশিত হয় এবং যা ওই পদের অন্তর্ভুক্ত প্রতিটি ব্যক্তি বিশেষের মধ্যে বর্তমান থাকে। অর্থাৎ খেয়াল করে দেখো যে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি প্রতিটি মানুষের ভেতরেই বিদ্যমান থাকে। কাজেই জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলো এটি সাধারণ এবং আবশ্যক গুণ এবং এটি হলো একটি পদের যাত্রার্থ। এরপরে আমরা পদের ব্যক্তার্থ এবং যাত্রার্থের আমরা সম্পর্কে জানলাম, মানে ব্যক্তার্থ কি যাত্রার্থ কি তা জানলাম, কিন্তু এই ব্যক্তার্থ যাত্রার্থের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা আমরা জানব যে প্রত্যেকটি সাধারণ বা শ্রেণীবাচক পদের দুটি দিক রয়েছে। একটি হলো ওই পদটি কোনো বস্তুকে নির্দেশ করে, অন্যটি হলো ওই পদটি ওই বস্তুর সাধারণ ও আবশ্যকীয় গুণকে নির্দেশ করে। কাজেই একটি পদ যে বস্তুর যে সংখ্যাকে নির্দেশ করে সেটি হলো তার ব্যক্তার্থ, আর যে গুণকে নির্দেশ তার যাত্রার্থ। অতএব এই ব্যক্তার্থ এবং যাত্রার্থের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ ব্যক্তার্থ আর যাত্রার্থের ভেতরে একটি সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্কটি হলো কি সম্পর্ক? পারস্পরিক সম্পর্ক। এই সম্পর্কে যখন ব্যক্তার্থর পরিবর্তন ঘটে তখন যাত্রার্থেরও পরিবর্তন ঘটে, আবার যখন যাত্রার্থের পরিবর্তন ঘটে তখন ব্যক্তার্থেরও পরিবর্তন ঘটে। কাজেই ব্যক্তার্থ এবং যাত্রার্থ সম্পর্কে ভালো ধারণা পেতে হলে ব্যক্তার্থ এবং যাত্রার্থের মধ্যে যে সম্পর্কটি, পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সেটি আমাদের জানা দরকার। ব্যক্তার্থ এবং যাত্রার্থের মধ্যে সম্পর্কটি বিপরীত অনুপাতের নিয়ম এটি, অর্থাৎ ব্যক্তার্থ এবং যাত্রার্থের সম্পর্কটি এটি পরিবর্তিত হয়, অর্থাৎ ব্যক্তার্থের হ্রাসবৃদ্ধি ঘটলে যাত্রার্থেরও হ্রাসবৃদ্ধি ঘটে। অর্থাৎ ব্যক্তার্থের যদি হ্রাসবৃদ্ধি ঘটে তাহলে যাত্রার্থেরও হ্রাসবৃদ্ধি ঘটবে। আবার বিপরীত ক্রমে সম্ভব যে যাত্রার্থের হ্রাসবৃদ্ধি ঘটলে ব্যক্তার্থেরও হ্রাসবৃদ্ধি ঘটবে। এই নিয়মটিকে বলা হয় ল অফ ইনভার্স ভ্যারিয়েশন অফ ডিনোটেশন অ্যান্ড কননোটেশন, অর্থাৎ ল অফ ইনভার্স ভ্যারিয়েশন অফ ডিনোটেশন অ্যান্ড কননোটেশন। অর্থাৎ
ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধি। নিয়মটি এরকম, যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জ্ঞাতার্থ কমে যায়, আবার যদি ব্যক্তার্থ কমে যায় জ্ঞাতার্থ বাড়ে। ঠিক একইভাবে আবার যদি জ্ঞাতার্থ বাড়ে ব্যক্তার্থ কমে যায়, আবার যদি জ্ঞাতার্থ কমে তাহলে ব্যক্তার্থ বাড়ে। আমরা বিপরীত দেখছি, অর্থাৎ একটি বাড়লে আরেকটি কমে, আরেকটি কমলে আরেকটি বাড়ে। এই হলো ব্যক্তার্থ জ্ঞাতার্থের বিপরীত ক্রমে সম্পর্ক, অর্থাৎ হ্রাস বৃদ্ধির সম্পর্কটি আমরা ক্লিয়ারভাবে ধরি। ব্যক্তার্থ, পদ এবং জ্ঞাতার্থ। দেখো, পদ, মাঝখানে পদ রয়েছে আর দুই পাশে ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ রয়েছে। পদ হলো জীব, জীবের ব্যক্তার্থ হলো সকল জীব, আর জীবের জ্ঞাতার্থ জীববৃত্তি। তাহলে কি হলো, পদ হলো কি জীব, জীবের ব্যক্তার্থ সকল জীব, আর জ্ঞাতার্থ জীববৃত্তি। এবার সেখান থেকে আমরা যদি জ্ঞাতার্থটাকে একটু কমাই, অর্থাৎ জীব মানে কি, সকল জীব, তার মধ্যে মানুষ এক শ্রেণীর জীব। তো ব্যক্তার্থকে কমিয়ে যদি শুধু মানুষ বলি তাহলে সেখানে জ্ঞাতার্থ কমে ব্যক্তার্থ কমে যাচ্ছে, কিন্তু কমে যাচ্ছে কি, মানুষ যখন বললাম তখন সকল মানুষ, এর মধ্যে কিন্তু মানুষ ছাড়া আর কোনো জীব নেই, তাই ব্যক্তার্থ কমে যাচ্ছে। কিন্তু দেখো তার যে জ্ঞাতার্থ কিন্তু বেড়ে গেল, কেননা জীবের গুণ শুধু জীববৃত্তি, সাধারণ গুণ, অবশ্য জীববৃত্তি, কিন্তু যখনই আমরা মানুষ বলছি তখনই জীবের সাথে, জীববৃত্তির সাথে যোগ হয়ে যাচ্ছে বুদ্ধিবৃত্তি, কেন মানুষের ভিতরে বুদ্ধিবৃত্তি রয়েছে। কাজেই যখনই ব্যক্তার্থ একটু কমে গেল, কমে সকল মানুষ হলো, তখন তার জ্ঞাতার্থ বেড়ে গিয়ে জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি হলো। আবার যখন মানুষের চাইতে ব্যক্তার্থ আরেকটু কমে শিক্ষিত মানুষ করা হলো, কেবলমাত্র শিক্ষিত মানুষ, তাহলে তখন তার ব্যক্তার্থ হলো সকল শিক্ষিত মানুষ, তখন তার জ্ঞাতার্থ আরো বেড়ে গেল, অর্থাৎ জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা। কাজে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তার্থ যখন কমে যাচ্ছে তার জ্ঞাতার্থ বেড়ে যাচ্ছে। আবার একইভাবে বিপরীতভাবে যদি চিন্তা করি, জ্ঞাতার্থ যদি বেড়ে যাচ্ছে তার ব্যক্তার্থ কমে যাচ্ছে। নিচ থেকে আমরা যদি চিন্তা করি যে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং শিক্ষা, জ্ঞাতার্থ বেড়ে গেল, তার ব্যক্তার্থ কমে হলো সকল শিক্ষিত মানুষ। আবার আরেকটু জ্ঞাতার্থ কমাই দিলাম, কমাই দিয়ে বললাম জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, তার ব্যক্তার্থ শিক্ষিতের চাইতে আরেকটু বেড়ে সকল মানুষ। আবার জ্ঞাতার্থ কমিয়ে আমরা শুধু জীববৃত্তি করলাম, তখন তার ব্যক্তার্থ ব্যাপক হয়ে গেল সকল জীব। কাজেই ব্যক্তার্থ কমলে জ্ঞাতার্থ বাড়ে, আবার জ্ঞাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমে। এই হলো ব্যাখ্যা। এইটি আমরা এটি চিত্রের মাধ্যমে বোঝানো যেতে পারে। এটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো সকল জীব, মানে এইটি হলো, এই শ্রেণীটা হলো জীব, এর ভিতরে সকল জীব রয়েছে, আর এই শ্রেণীটা হলো সকল মানুষ, আর এই শ্রেণীটা হলো সকল শিক্ষিত মানুষ। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখতে পাচ্ছি যে জীব, সকল জীব এর ব্যক্তার্থ বেশি, মানে সংখ্যায় বেশি। সকল জীব, জীবের সংখ্যা দেখো, জীবের বৃত্তটা অনেক বড়। আবার যখন ব্যক্তার্থ কমিয়ে মানুষ হলো, তখন তার জ্ঞাতার্থ বেড়ে গেল সকল মানুষ, মানে মানুষ মানে সকল মানুষ শুধু, আর ব্যক্তার্থ অনুসারে এটা আর কি। আর শিক্ষিত মানুষ মানে সকল শিক্ষিত মানুষ, সংখ্যায় কম। ঠিক জ্ঞাতার্থ অনুসারে আমরা দেখতে পাচ্ছি কি, শিক্ষিত মানুষ এর ব্যক্তার্থ শিক্ষিত মানুষ, জ্ঞাতার্থ বেড়ে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি, শিক্ষা, আর মানুষ তার তখন তার জ্ঞাতার্থ কমে যেয়ে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি হচ্ছে। আর যখন আমরা বলছি জীব, তখন কেবলমাত্র জীববৃত্তি। কাজে আমরা দেখতে পাচ্ছি যে জীবের ব্যক্তার্থ শুধুমাত্র জীববৃত্তি, আর সকল জীব তার জ্ঞাতার্থ হলো জীববৃত্তি, মানুষের ব্যক্তার্থ সকল মানুষ, তার জ্ঞাতার্থ বেড়ে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি। ঠিক তেমনইভাবে শিক্ষিত মানুষের ব্যক্তার্থ সকল শিক্ষিত মানুষ, তার জ্ঞাতার্থ বেড়ে জীববৃত্তি প্লাস বুদ্ধিবৃত্তি প্লাস শিক্ষা। কাজেই আমরা দেখলাম যে ব্যক্তার্থ বাড়লে জ্ঞাতার্থ বাড়ে, আর ব্যক্তার্থ কমলে জ্ঞাতার্থ কমে। এরপরে আমাদের পরবর্তী আলোচ্য বিষয় পদের প্রকারভেদ। পদকে সরল পদ, যৌগিক পদ, বিশিষ্ট পদ এবং সাধারণ পদ, সমষ্টিবাচক পদ, ব্যষ্টিবাচক পদ, সদর্থক পদ, নয়ার্থক পদ, বিপরীত পদ এবং বিরুদ্ধ পদ বিভিন্ন ভাগে ভাগ করা হয়। এগুলি তোমরা এর আগে আলোচনা করেছো। তো আমার মনে হয় আমাদের আজকের মূল আলোচ্য বিষয়টি কিন্তু
এই পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ এই অংশটুকু। আমরা এই আলোচনাটা করে ফেলেছি যে এই আলোচনাটা যে পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের বিপরীতক্রমে রাজবিদ্যা আলোচনা করো। মনে হয় যদিও সেকেন্ড অ্যাসাইনমেন্টটা পদের ব্যক্তার্থের উপরে বা জ্ঞাতার্থের উপরে এইরকম একটি প্রশ্ন আছে বলে শুনেছি, এখনও আমি দেখি নাই। তারই ধারাবাহিকতায় আমি আসলে এই আলোচনাটি করলাম। এই আলোচনাটা তোমাদের উপকারে আসবে। এর বাইরেও যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বার তোমাদের কাছে রয়েছে, দেওয়া আছে। এরপরে যে বিষয়টি সেটি হলো যে তোমরা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের সেই সমাধান করে দেব। আর এই যেটা বলছি যে পদের শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগটি কিন্তু একটি ব্যাপক আলোচনা। এই আলোচনাটি আমরা এর আগেও করেছি যে সরল পদ একটি মাত্র শব্দ দ্বারা গঠিত হয় তাকে সরল পদ বলে, মানুষ, প্রাণী, ছাত্র, পুস্তক ইত্যাদি। আর একাধিক শব্দ দ্বারা গঠিত হয় তাকে যৌগিক পদ বলে। এরপরে বিশিষ্ট পদ, যে পদ একই অর্থে একটি মাত্র বিষয় বা স্থান বা গুণকে নির্দেশ করে, যেমন ঢাকা, ফাহিম। এই মানুষটি একটি মাত্র একটি বস্তুকে, মানে বিশেষ ব্যক্তি বস্তুকে নির্দেশ করে, তাকে বিশিষ্ট পদ বলে। হ্যাঁ, এই আর কি। তেমনি এখানে একটি বোঝার বিষয় রয়েছে। বিশিষ্ট পদ সরাসরি কোনো ব্যক্তি বস্তুকে না বুঝে কোনো গুণ বা তাৎপর্যের মাধ্যমে পরোক্ষভাবে সেই ব্যক্তি বা বস্তুকেও বোঝাতে পারে। যেমন সূর্যোদয়ের দেশ, এটি কিন্তু একটি অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আবার সরাসরিভাবে এটা জাপান দেশকে না বুঝিয়ে একটি বিশেষ গুণ বা তাৎপর্যের মাধ্যমে জাপানকে বোঝানো হচ্ছে। তেমনি বাজারের শহর কায়রোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টকে বোঝানো হচ্ছে। এগুলো কিন্তু বিশিষ্ট পদ। যেমন পশুরাজ মানে সিংহকে বোঝানো হচ্ছে। এইগুলি কিন্তু বিশিষ্ট পদ, এগুলি অর্থপূর্ণ বিশিষ্ট পদ। আবার কিছু অর্থহীন বিশিষ্ট পদ রয়েছে, যেমন ঢাকা, টোকিও, প্লেটো, নিউটন। এগুলি কিন্তু অর্থহীন বিশিষ্ট পদ। এগুলি কোনো নির্দিষ্ট কোনো বিষয়কেই বোঝায় না, এগুলি বিভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারে। সার্বিক পদ, যে পদ একই অর্থে অনির্দিষ্ট সংখ্যক বা প্রত্যেকটিকে, মানে অনির্দিষ্ট সংখ্যক বা প্রত্যেকটিকে বোঝায় তাকে সার্বিক পদ বলে। একই অর্থে প্রত্যেক, যেমন মানুষ বলতে এখানে সার্বিকভাবে ওই হাসান, নাসিম, রাম, তমাল সকল মানুষকে বোঝানো হচ্ছে। তো এইভাবেই সমষ্টিবাচক পদ। তো পদের আলোচনাটা আমার মনে হয় প্রকারভেদের আলোচনাটা তোমরা বাড়িতে ভালো করে পড়বে। তোমাদের জন্য পড়লেই তোমরা পারবে, এগুলি একাধিকবার আলোচনা করা হয়েছে। তারপরেও যদি তোমরা বিষয়টি তোমাদের অসুবিধা হয়, আমরা আবারও আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে পদের অর্থ, এরপরে হলো যে পদ এবং শব্দের মধ্যে পার্থক্য, তারপরে হলো যে যুক্তিবিদ্যায় শব্দের শ্রেণীবিভাগ, অর্থাৎ পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। এরপরে আমরা যে আলোচনা সেটা হলো পদের ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থ। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তার্থ এবং জ্ঞাতার্থের মধ্যে বিপরীতক্রমে রাজবৃত্তি। তোমরা অ্যাসাইনমেন্ট যেটি থাক না কেন সেটি আমরা আবারও হয়তো আলোচনা করব। আর এই বিষয়গুলি তোমরা সুন্দর করে বিভিন্ন বই দেখে তোমরা লিখবে। যাই হোক, তোমরা আলোচনাটি দেখলে নিশ্চয়ই তোমাদের উপকার হবে, তোমাদের ভালো লেগেছে। যে অংশটি বুঝতে পারবে না সেটি আমাদেরকে জানাবে। তোমরা যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। আর অ্যাসাইনমেন্ট তোমরা বাড়িতে বসে লেখো এবং সেইটি আমাদের বিভাগে এসে জমা দেবে। কেউ যদি নিজে না আসতে পারো তাহলে আমাদের নির্দেশনা রয়েছে, বাহক মারফত অথবা পোস্টেও ডাকযোগেও আমাদের কাছে পাঠাতে পারবে। তবে অবশ্যই তোমার কাছে কপি রাখবে। আর অ্যাসাইনমেন্ট লেখার বিষয়ে যদি আবারও কোনো কনফিউশন হয়, বুঝতে অসুবিধা হয়, আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সহযোগিতা করব। মনে রাখবে, অ্যাসাইনমেন্ট আহামরি মানে ভয়ের কোনো বিষয় নয়। তোমরা যেভাবে রচনা বা প্রবন্ধ লিখেছো ঠিক সেভাবেই তোমাদের লিখতে হবে, কিন্তু কতগুলি সেখানে কি পয়েন্ট দেওয়া থাকবে। এই কি পয়েন্টগুলিকে টার্মিনেট করে তোমরা সামনের দিকে এগিয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।